বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে সিস্টেমিক সংবহন বলে। আমি আরেকবার বলি সংক্ষেপে, একটু মিলে নাও। যে সংবহনে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে বিভিন্ন অঙ্গগুলোতে পৌঁছায় এবং বিভিন্ন অঙ্গগুলো থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে বলা হয় সিস্টেমিক সংবহন। বুঝতে পারছো ব্যাপারটা? এটাই সোজা, ডান বাম ওগুলো বলার দরকার নাই। আর এটা আব্দুল আলিমের বইয়ের সংজ্ঞা, আমার কাছে মনে হলো এটাই ভালো। হ্যাঁ, ডান বাম করতে গেলে উল্টা হয়ে যেতে পারে, ভুলে যেতে পারো, ডানে না বামে ভুল হলে নাম্বার কাটা যাবে। আর এটা হলো পরিষ্কার কথা যে হৃৎপিণ্ড অক্সিজেনযুক্ত রক্ত যেটা ধমনির মাধ্যমে বিভিন্ন অঙ্গগুলোতে যাচ্ছে, বিভিন্ন অঙ্গগুলোতে অক্সিজেন দেওয়ার পর সেখান থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, হয়ে আবার হৃৎপিণ্ডে ফেরত আসছে। ঠিক আছে, যদিও শিরার মাধ্যমে ফেরত আসছে, কিন্তু সেটা বলা নাই আব্দুল আলিমের বইয়ে, লেখা আছে যে সেটা আবার হৃৎপিণ্ডে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফেরত আসছে। হ্যাঁ, তখন এর নাম হলো সিস্টেমিক সংবহন। এরপরে দেখো পালমোনারি সংবহন, এটা একটু লিখে নাও। এটা কিন্তু এগুলো জ্ঞানমূলক কোশ্চেন ক্ষয়ের জন্য আসে সাধারণত। সিস্টেমিক সংবহনটা ক্ষয়ের জন্য। হ্যাঁ, পালমোনারি সংবহন এটাও ক্ষয়ের জন্য, যেমন যশোর বোর্ডে 21 সালে ক্ষয়ের জন্য আসছে সিস্টেমিক সংবহন। পালমোনারি সংবহন দিনাজপুর বোর্ড 19 সালে আসছে। হ্যাঁ হ্যাঁ, একই কথা। তাহলে এখন পালমোনারি সংবহনের ক্ষেত্রে কি হবে? অন্যগুলো অবশ্যই এই বইয়ের সঙ্গে ঠিক আছে। পালমোনারি সংবহন দিনাজপুর বোর্ড 19, যশোর বোর্ড হচ্ছে 21। ও এই মানে সিস্টেমিক সংবহন হলো দিনাজপুর বোর্ডে আসছে, আর পালমোনারি সংবহন যশোর বোর্ডে আসছে। হ্যাঁ, এটা ক খ দুইটার জন্যই হতে পারে, কর জন্য হতে পারে, খর জন্য হতে পারে, তবে ক্ষয়ের জন্য আসছে এর আগে। হ্যাঁ, আচ্ছা, এবার পালমোনারি সংবহন। তাহলে এভাবে বলতে হবে, যে সংবহনে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, যে সংবহনে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায়, যে সংবহনে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে, এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কার্বন ডাই অক্সাইডে হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে বলা হয় পালমোনারি সংবহন। আমি আবার বলি, যে সংবহনে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে বলা হয় পালমোনারি সংবহন। সহজ কথা, পালমোস মানে ল্যাটিন শব্দ, পালমোস মানে ফুসফুস, ল্যাটিন শব্দ পালমোস মানে হলো ফুসফুস, সেই জন্য এর নাম হলো পালমোনারি সংবহন, যেহেতু পালমোস মানে ফুসফুস। ঠিক আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? বুঝে গেছে? আচ্ছা, তাহলে এর পরের গুলো অবশ্য সহজ, মানে এর পরের গুলাতে অত প্যাসেজ নাই। তারপরে এটা আমরা পড়বো পোর্টাল সংবহন। তাহলে পোর্টাল সংবহনের বইয়ে যে সংজ্ঞা আছে সেটা দিলেই হবে। তো দেখো, এখানে বলা হচ্ছে সিস্টেম ও পালমোনারি এই দুটি সম্পূর্ণ সংবহন ছাড়াও অনেক মেরুদণ্ডী প্রান্তে রক্ত চলার পক্ষে কিছুটা পার্শ্বপথ অনুসরণ করে, তাই না? যেমন হলো আমরা জানি যে পরিপাকতন্ত্রের মধ্যে যে ধমনীটা আসে, সেইটা কিন্তু আসার পর পরিপাকতন্ত্রের দিকে যখন বের হয়, সেটা কিন্তু সরাসরি হৃৎপিণ্ডে যায় না, যাওয়ার কথা ছিল যকৃতে যায়। এই যখনই অন্য কোনো দ্বিতীয় অঙ্গে যাবে বা মাধ্যমিক অঙ্গে যাবে, তখন সেটার নাম হয়ে যাবে পোর্টাল। তো এই জন্য এটার নাম পোর্টাল হয়েছে। হ্যাঁ, পোর্টাল দুই ধরনের। হেপাটিক যদি যকৃতে যায় তাহলে হেপাটিক, যেমন রেনালে যায়, মাছদের ক্ষেত্রে, ব্যাঙদের ক্ষেত্রে রেনালে যায়, তখন এর নাম হলো রেনাল পোর্টাল সংবহন। যকৃতে গেলে হেপাটিক পোর্টাল সংবহন, এগুলো আসে না অবশ্য। এবার করোনারি সংবহন। এটা হলো কুমিল্লা বোর্ড 21 সালে ক্ষয়ের জন্য আসছিল, আর ময়মনসিংহ বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছিল। ক্ষয়ের জন্য আসলে 3 লাইনে লিখতে হবে, আর ক্ষয়ের জন্য আসলে ওই যে তৃতীয় লাইন, যে হৃৎপিণ্ডে হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী পাওয়া। হ্যাঁ, কুমিল্লা বোর্ড 21 সালে ক্ষয়ের জন্য আসছিল, আর ময়মনসিংহ বোর্ড 23 সালে ক্ষয়ের জন্য আসছিল। ক্ষয়ের জন্য হলে 3 লাইন পুরো লিখতে হবে। হ্যাঁ, আর যদি ক্ষয়ের জন্য আসে তাহলে এই লাস্ট লাইন, হৃৎপিণ্ডে হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি সংবহন বলে।
আর ক্ষয়ের জন্য আসলে পুরাটা লিখতে হবে, বোঝা যাচ্ছে যেহেতু এটা একটু বেশি মার্কের, তাহলে পুরা 3 লাইন তখন লিখতে হবে। হ্যাঁ, এই যে দেহে, হ্যাঁ পরে যে 2 লাইন, দেহে রক্ত সংবহনের মূল চালিকা শক্তি হিসেবে আমত্ত যে অঙ্গটি রক্তের মাধ্যমে সমগ্র দেহের প্রত্যেক কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে সেটি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড নিজের জন্য পুষ্টি অক্সিজেন প্রয়োজন, এই চাহিদা পূরণ করে হলো করণীয় সংবহনের মাধ্যমে। গোটাটা লিখলেই ক্ষয়ের জন্য হয়ে গেল। তাহলে এবার আমরা চলে এসেছি এটা ক ক্ষয়ের জন্যই মূলত আলোচনা। পার্থক্যগুলো ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো, অন্তত 3টা করে। ও আগের একটা পার্থক্য আছে, এটাও ক্ষয়ের জন্য পড়ে রাখবা। হ্যাঁ, আগের একটা পার্থক্য যে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, তোমরা 3টা পার্থক্য পড়ে রাখবা। এবার আমরা চলে আসি যে হৃৎপিণ্ডের হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়। হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়। প্রথমে দেখো চেস্ট পেন বা বুকে ব্যথা। তো এই বুকে ব্যথার তো অনেক কারণে বুকে ব্যথা হতে পারে, তো সেই জন্য এখানে কিছু কারণ দিয়েছে কি কি কারণে বুকে ব্যথা হতে পারে। সব বুকে ব্যথাও যেমন আবার হার্টের রোগ হয় না, তাই না? তো এই কারণে জানার জন্য এখানে দেখো 8টা কারণ দেওয়া হয়েছে, এই 8টা কারণেও বুকে ব্যথা হতে পারে। তাহলে আমরা একটু জানি। প্রথমে দেখো প্লিউরিসি, এরকম নাম কেন হলো? আমরা জানি ফুসফুসের বাইরের দিকে একটা পাতলা আবরণ যার নাম প্লুরা, সেখানে ব্যাকটেরিয়ার কারণে অনেক সময় ইনফেকশন হতে পারে। তো সেই ব্যথার তো বুকেই হবে, যেহেতু ফুসফুসটা আমাদের বুকেই আছে, তাই না? যে আমাদের মাঝ বরাবর হার্ট একটু এদিকে বাম দিকে হেলে থাকে, কিন্তু এই পাশে ফুসফুস, এই পাশে ফুসফুস, তাই না? ফুসফুস তো বিশাল বড়, গোটা বুক জুড়ে আছে ফুসফুস, তাহলে বুকে ব্যথা হবে। তাহলে সব বুকে ব্যথাই যে হার্টের জন্য হয় তা না, ফুসফুসের কারণেও হতে পারে। কারো যদি নিউমোনিয়া হয় তাহলেও তার বুকে ব্যথা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া আরেকটা যে নিউমোনিয়ার কথা বলছে, হ্যাঁ, ফুসফুসের জীবাণুর সংক্রমণ, প্লুরাল যন্ত্রণা। আরেকটা হলো পালমোনারি অ্যাম্বোলিজম। এরকম নাম কেন হলো? মনে রাখবা, অ্যাম্বোলিজম কথাটা হচ্ছে অ্যাম্বুলাস থেকে, অ্যাম্বুলাস থেকে, অ্যাম্বুলাস, অ্যাম্বুলাস মানে হলো ভ্রাম্যমান, ভ্রাম্যমান। এরকম কেন হচ্ছে যে আমাদের ওই যে অ্যাম্বুলেন্স বলে না, অ্যাম্বুলেন্স, তাই না? সেই তো আমাদের যেমন হচ্ছে পায়ের মধ্যে কোথাও এক জায়গায় রক্ত জমে গেছে, নয়, হ্যাঁ, কোনো কারণবশত পায়ের মধ্যে রক্ত জমে গেছে, জমে যাওয়ার পরে তখন দেখা যাচ্ছে ওই রক্তটাই ফুসফুসে চলে গেছে। এরকম ঘটনা যদি ঘটে, হ্যাঁ, এটা জমে গেলে যাবে না, রক্ত জমে যাওয়া বলতে রক্তের নালীর মধ্যে যখন রক্ত জমে যায়, রক্তের যে নালী আছে, রক্তনালী, ধরো ধমনী বা শিরা, পায়ের কোনো ধমনী শিরার মধ্যে ওরকম কোলেস্টেরল জমে গেছে, ওখানে জমে তখন একটুখানি জমে গুটি গুটি হয়ে গেছে, ওটা তো রক্ত প্রবাহিতে যাচ্ছে, যেতে যেতে জমে ধরো খুলে গেছে, খুলে ওইটাই ফুসফুসে যে রক্তনালী আছে সেখানে ঢুকে গেছে। তাহলে হ্যাঁ, হ্যাঁ, বল টাইপের হয়ে গেছে, হ্যাঁ, বল টাইপের হয়ে গেছে। বল টাইপের হয়ে ফুসফুসে তো চিকন চিকন রক্তনালী, ফুসফুসে আশপাশে তো রক্তনালী আছে না, তাহলে ওর মধ্যে যদি বাঁধে থাকে তাহলে রক্ত চলাচলে বারবার বিঘ্ন করবে। আর স্নায়ুতন্ত্র তো সব জায়গায় আছে, ব্রেনে খবর পাঠাবে যে বাড়ি খাচ্ছে, বাড়ি খাবে। এইটা হলো, তাহলে এটার নাম ভ্রাম্যমান কেন হলো? কারণ এটা এক জায়গার জিনিস আরেক জায়গায় চলে গেল, এক জায়গার জিনিস কি হলো আরেক জায়গায় চলে গেছে, এই জন্য এর নাম হলো এরকম হয়েছে পালমোনারি অ্যাম্বোলিজম। এটা কি ইম্পর্টেন্ট স্যার? এগুলো হচ্ছে যে এমসিকিউ জন্য জাস্ট, হ্যাঁ, সিউসিল না, এমসিকিউ জন্য মনে রাখা কোথায় কি হয় সেটা বলছে। হ্যাঁ, যেমন দেখো এখানে বলা হচ্ছে পালমোনারি ইনফ্রাকশন। ইনফ্রাকশন কথাটার অর্থ হলো যখন ফুসফুসের ধমনী ব্লক হয়ে যায়। ইনফ্রাকশন কথার অর্থ মৃত্যু বুঝে আছে। ও আচ্ছা আচ্ছা, ইনফ্রাকশন কি বলে? হ্যাঁ, এটার বাংলা অর্থ হলো যখন ফুসফুসের ধমনী ব্লক হয়ে যায় তখন এটাকে বলা হয় পালমোনারি ইনফ্রাকশন। ফুসফুসের ভিতরে যে ধমনী আছে ওটা ব্লক হয়ে গেছে, হ্যাঁ, ওটা শক্ত হয়ে গেছে, ওর মধ্যে আটকে গেছে, তখন এটা ইনফ্রাকশন। এই ইনফ্রাকশনের আরেকটা বাংলা আছে, সেটা হলো যে মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। ওই রক্তনালীর কিন্তু যে আটকে গেলে ওই রক্তনালীর আশপাশে অনেক কোষ, অনেক অ্যালভিউলাস কোষ যারা হচ্ছে নষ্ট হয়ে যায়, মৃত্যু ঘটে তখন। রক্ত প্রবাহ না হলে অক্সিজেন পুষ্টি পায় না, তো তাই। এরপরে দেখো কস্টোকন্ডাইটিস। এরকম নাম কেন হয়েছে? কন্ড মানে তো তরুণাস্থি, আর এই কষ্ট বলতে অস্থি বোঝায়, অস্থি আর তরুণাস্থির সংযোগ। এটা একটু খেয়াল করো, এটা কিন্তু তোর এখান থেকে একটু পর্যন্ত তরুণাস্থি, হ্যাঁ, আবার এই জয়েন্টেও আছে তরুণাস্থি। এই জায়গায় যদি কোনো কারণবশত তোমার ব্যথা হয়, ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে,
তখন হয়তো আঘাত লেগেছে, আঘাত লেগে দেখা গেল এখানে একটু জয়েন্ট একটু এদিক সেদিক হয়ে গেছে, তাহলে এখানে ব্যথা হবে। তো এইটাই হলো কস্টোকন্ড্রাইটিস। আইটিস মানে যে প্রদাহ বা ব্যথা এরকম চাই, তাহলে এই জন্য এর নাম হচ্ছে কস্টোকন্ড্রাইটিস, কন্ড্রাইটিস বলা হচ্ছে। হ্যাঁ, পরশুকা পরশুকার সংকোস্তত হচ্ছে সংযোগস্থল প্রদাহ, ওই জয়েন্টে আর কি। পরশুকার ভাঙনের কারণে অ্যাক্সিডেন্ট হলে তো ভেঙে যেতে পারে পরশুকা, তাহলে তখন তীব্র ব্যথা, নড়াচড়া, কাশি দেওয়া কষ্টকর, কাশি দেওয়া তো কষ্টকর, এগুলো যদি কোনো কারণে ভেঙে যায়, জয়েন্ট একবারে ভেঙে গেছে ধরো, তাহলে তো কাশি দিলে প্রচন্ড ব্যথা করবে না, এটা কাঁপে উঠবে, তখন খুব ব্যথা হবে, এটা বলছে আর কি। আরেকটা হলো স্নায়ুতে চাপ। স্নায়ুতে চাপ সাধারণত কোথায় হয়? স্নায়ুতে চাপ হয় বেশি বয়সকালে সাধারণত হয়। দেখো আমাদের যে দুইটা কষ্টটা আছে না, এর মাঝে কিন্তু একটু গ্যাপ আছে, এখানে কিন্তু গ্যাপটা অত দেখানো হয়নি, এরকম গ্যাপ, ধরো এটা একটা কষ্টটা, এখানে মনে করো আরেকটা কষ্ট। এখন এর ভিতর দিয়ে একটু স্নায়ুতন্ত্র গেছে, স্নায়ুরজ্জু গেছে, এর ভিতর দিয়ে স্নায়ুরজ্জু গেছে, এবং প্রত্যেকটা স্নায়ুরজ্জুর পার্শ্ব থেকে এইভাবে করে স্নায়ু প্রান্ত আমাদের গোটা শরীরে ছড়িয়ে ছিটে আছে। এখন যেটা হয় অনেক সময় যে বয়স বাড়লে অনেক সময় হয় কি, যে মিডিল পয়েন্টে, কষ্টকার মিডিল পয়েন্টে ক্ষয় হয়। মিডিল পয়েন্টে যখন ক্ষয় হয় তখন এরকম ক্ষয় হলে ধরো এরকম গর্তের মতো হয়ে গেল, হ্যাঁ, তো এটা ক্ষয় হয়েছে, ক্ষয় হয়ে এরকম গর্তের মতো হয়ে গেছে, এরকম গর্তের মতো হয়ে গেছে। তো গর্তের মতো যখনই হয় তখন কষ্টটা বুঝতে পারে, মানে ব্রেন বুঝতে পারে যে এখানে জয়েন্ট মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, তখন ব্রেন দিতে যায় যে ওটাকে কভার করো, তখন দেখা যায় মিডিল পয়েন্টে আর কভার না হয়ে উল্টা এই পয়েন্টে কভার হয়, এই পয়েন্ট বাড়তে থাকে, এই দিকটা বাড়তে থাকে। যদি এটা যদি বাড়তে থাকে, এটাও যদি বাড়তে থাকে, এটাও বাড়তে থাকলো, মনে করো এই পয়েন্টে বাড়তে থাকলো, এটাও বেড়ে গেল। এখন কি হবে অবস্থা দেখো, দুই সাইড থেকে বাড়ে, দুই সাইড থেকে বাড়লে এখান থেকে যে স্নায়ু ছিল এরকম চাপা পড়বে না, তখন ওই স্নায়ুতন্ত্রগুলো চাপা পড়ে, পার্শ্ব দিক থেকে চাপ সৃষ্টি হয়। এই রোগ ভালো করার কোনো ওষুধ নাই, এই রোগ ভালো করার কোনো মেডিসিন নাই, এবং এটা মোটামুটি আর কি যাদের বয়স 70 পার হয়ে যাবে তাদের জন্য এটা হলো কমন অসুখ, তাদের জন্য কমন অসুখ হয়ে যায়। এবং তখন কি হবে, তার নিচের দিকটাও ব্যথা করবে। যদি উপরে বুকের দিকে হয়, মানে ধরো উপরের দিকে হয় তাহলে বুকে ব্যথা করবে উপরের দিকে হলে, আর যদি নিচে মাঝারি দিকে হয় তাহলে পায়ের তলা পর্যন্ত ঝিনঝিন করবে, ব্যথা করবে। এই যে চাপ লাগছে না, স্নায়ুগুলোর চাপ যেখানে হবে সেই অনুযায়ী ব্যথা, যদি এইসব জায়গায় হয় তাহলে বুকে হবে, আর যদি নিচের দিকে হয় তাহলে পা পর্যন্ত স্নায়ুতন্ত্র চলে গেছে, ওখানে ব্যথা হবে। এইটা মারাত্মক একটা অসুখ। তবে অল্প বয়সীদের যদি হয় তাহলে এটা অপারেশন করে কেটে ফেলা হয়, অপারেশন করে এই বেশি বৃদ্ধি পাওয়া অংশটা কেটে ফেলা হয়, কিন্তু তারপরেও কেটে ফেললো 2-4 বছর পরে আবার রিপেয়ার করে ফেলে। ব্রেন ও বুঝেই না কোথায় যে বাড়াতে হবে, এটা আর ব্রেন বুঝে না, আন্দাজে যে কোনো জায়গায় বাড়ায় দেয়, মনে করলো বাড়ালাম ভালোই হলো, যেটা ক্ষয় হয়েছে আমি এটা পূরণ করছি, তো পূরণ করতে যায় যে অকাজ করে ফেললো, ওইটা ব্রেন বুঝে না, বুঝতে পারছো? কারণ আমাদের তো এগুলো স্বয়ংক্রিয়ভাবে হয়, এটা তো আমাদের কন্ট্রোল নাই। আমাদের কন্ট্রোল থেকে বলতাম যে এখানে নষ্ট হয়েছে, এখানে বাড়া, তাই না? বুঝলি, সাইড সুইট থেকে বাড়ায় দেয়, তখন এই জায়গাটা, এটাইকে বলা হয় স্নায়ুমূলে হাড়ের চাপ। তো তাহলে উপরের দিকে হলে বুকে হবে, ঊর্ধ্ববাহুতে ব্যথা হবে, পিত্তপাথরিতেও ব্যথা হতে পারে। পিত্তথলিতে পাথর হলেও বুক, পিঠ ও উদরের উপরের অংশে ব্যথা, এটা প্রচুর পাথরি হলে অনেক সময় গ্যাস অ্যাসিডিটি করে, ওই অ্যাসিডিটিটা উপরের দিকে উঠে আসে, তখন আর কি ব্যথা হয়। দুশ্চিন্তা আতঙ্কগ্রস্ত হলেও ব্যথা হয়। দুশ্চিন্তা আতঙ্কগ্রস্ত হলে কেন ব্যথা হয়? দুশ্চিন্তা করলে যেটা হয় সেটা হলো যে আমাদের কর্টিসল হরমোন, হ্যাঁ, কর্টিসল নামে একটা হরমোন আছে, এই কর্টিসল হরমোনটা তোমার ব্রেন থেকে বের হয়, হাইপোথ্যালামাস গ্রন্থি থেকে বের হয়। এই হরমোনটার কাজ হলো রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলা। তো এখন হৃৎপিণ্ডের আশপাশে যে রক্তনালীগুলা, হৃৎপিণ্ডের পেশিতে যে রক্তনালীগুলো আছে না, ওগুলা সংকুচিত হলে সমস্যা হয়, ওখান থেকে খুব জোরে জোরে রক্ত যায় না, তো জোরে জোরে যেতে গেলে যদি সংকুচিত হয়ে যায় তাহলে কি জোরে যেতে গেলে বাধা হবে ওই সময়, কারণ প্রত্যেকটা মানুষের কম বেশি একটু না একটু চর্বি জমে থাকেই, একবারে ফ্রেশ তো না, একবারে ছোটকালে ফ্রেশ থাকে, কিন্তু বড় হতে লাগলে একটু না একটু চর্বি জমে থাকে। তো সাধারণত 70% বেশি চর্বি জমে থাকে তখন হলো ব্যথা অনুভব হয়, কিন্তু যদি অল্প চর্বি জমে থাকে 50% কম, তাহলে ব্যথা হবে না। কিন্তু যদি সে দুশ্চিন্তা করে তাহলে ব্যথা হবে। দুশ্চিন্তা করলে তার বুকে চাপ ধরা একটা ব্যথা, ব্যথাটা কোথা থেকে আসছে এটা বুঝতে পারবে, বুঝতে পারছো? এবং এই ব্যথায় তারা বেশি ভুগবে যারা হলো দুশ্চিন্তা। অনেক সময়
যে যারা মনে করো প্রেম ভালোবাসা যায় তাদের বুকে ব্যথা। কেন? যে কারণ ওই যে দুশ্চিন্তা করবে এবং হচ্ছে যে মানে কোনো কারণে ধরো দেখা হলো না, সাক্ষাৎ হলো না, ঝগড়া এর হলো না, এটা শুধু প্রেম ভালোবাসা না, বন্ধুরও যদি মানে দুই বান্ধবের মধ্যে বা দুই বন্ধুর মধ্যেও যদি ধরো খুব মিল মহব্বত কিন্তু কোনো কারণে কথা কাটাকাটি হয়েছে, হ্যাঁ, তখনও তার বুকে ব্যথা হবে, একই কাহিনী হবে। স্যার বাবা মা মারলে বকলে ওই একই, সবই মানে দুশ্চিন্তা করলে ওই হরমোন নিঃসৃত হয়। তবে মা বাবা বকাবকিতে হয়তো মানে তুমি ধরো অনেক সময় তো এরকম হয় যে আমরা অনেক সময় অন্যায় না করেও অনেক সময় মা বাবা ভুল করে বকে, এরকম হয় কিন্তু, তাই না? আমিও ছোটবেলায় এরকম হয়েছে, বা এখনো যে বড় হয়ে গেছি অনেক সময় ভুল করে ধরো বকে। তো এই দোষ না করে অনেক সময় হয় কিন্তু, কারণ মা বাবা তো বুঝে না, তাই না? একমাত্র তোমাকে আল্লাহই ভুল বুঝবে না, তাছাড়া পৃথিবীতে এমন কেউ নাই যে তোমাকে ভুল বুঝবে না, বুঝতে পারছো? ভুল তোমাকে বুঝবে, কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, কাজেই তোমাকে ভুল বুঝবে। তোমার মা বাবা তোমাকে ভুল বুঝতে পারে, সবসময় যদি তুমি অপরাধ করো তা না, না করে বকা খাইলা ধরো, সেই আগে পরে জানলো যে না এটা এই, তাই না? ঠিক কিনা? যেমন যে বলেছিলাম না, আমার বাসায় ফোন দিছে, বাসার কাছে এলাকারই পরিচিত আর কি আন্টি, আরো আগে 8-10 বছর মতো আগে আমার বাসার কাছে আমার পরিচিত আন্টি আমাকে ফোন দেওয়া, শান্ত তুলি আসছে, মেয়েটার নাম তুলি। এখন ফার্স্ট ইয়ারের একটা তুলি আছে, সেকেন্ড ইয়ারের তুলি আছে, হ্যাঁ। এখন সেদিন আবার যে ওই তুলির হচ্ছে যে আগের দিন পরীক্ষা দেওয়ার কথা, মানে সেকেন্ড ইয়ারের ব্যাচে পরীক্ষা দেওয়ার কথা, ও দিতে পারেনি বলে ও আমাকে ফোন দিয়ে বলছিল যে ভাইয়া আমি হচ্ছে পরের দিন আপনার ফার্স্ট ইয়ারের ব্যাচের সময় আমি পরীক্ষা দিয়ে দেবো। তো এখন হচ্ছে যে আমাকে ফোন দিচ্ছে কিন্তু সেকেন্ড ইয়ারের তুলির আম্মা, ফোন দিয়ে বলছে শান্ত তুলি আসছে। তো সেদিন আবার ফার্স্ট ইয়ারেরও তুলি ছিল, তো ওই তুলি আসেনি। আমি আর বুঝতে পারছি না, যে আমি বললাম এখন যেহেতু ফার্স্ট ইয়ারে ব্যস্ত, আমি ভাবছি তাহলে ফার্স্ট ইয়ারে তুলি, তাই আমি বলছি কই আন্টি আসেনি তো। আর মনে করো ফোনে মনে করো সেই তুলিকে হাইরে বোকা আমাকে বললো শান্ত ভাইয়ের বাসায় যাচ্ছি, আর জানো কি করছে, তোমার কাছে যাওয়ার নাম করে কোথায় গেছে, আজকে আসুক, ওকে আমি যদি হাত পা ভেঙে আমি মেডিকেলে ভর্তি না করছি, আমার নাম ওই না যে মনে করো খুঁজে জোরে জোরে বলছে। আর মনে করো যে ওই সেকেন্ড ইয়ারে তুলি, ও মনে বুঝতে পারছে মনে হয়, বুঝতে পারছে যে ভাই এটা হচ্ছে কি, মানে কার নাম ফোন দিচ্ছে, আমি বলছি তুলি নাম, আমিও তো তুলি ভাই, তো তাই তো এখন তোমার তুলি, আমি বলছি যে এই সেকেন্ড ইয়ারের না হচ্ছে ফার্স্ট ইয়ার, তখন সেকেন্ড ইয়ার, তখন বলছি না আছে, তখন যেই তুমি হলো এখন লুকাচ্ছ নাকি ওকে বাঁচানোর জন্য, আমি না আপনি কথা বলেন, তারপরে কথা বলে গেলাম, তারপরে ঠান্ডা। তাহলে কি এই মানে এটা কি ভুল করে বকা হয়ে গেল না, ভুল বশত বকা হলো না? তো এরকম তাহলে দুশ্চিন্তা মানে তবে আর কি কিছু কিছু কষ্ট থাকে মানুষ বেশি আর কি পায়, দেখবা কষ্ট সহ্য না করতে পেরে অনেক আত্মহত্যা করে না, মানে এত বেশি প্রচন্ড বুকে ব্যথা, এবং বুকে ব্যথার কারণে গোটা শরীরের মধ্যে একটা অশান্তি কষ্ট লাগা, অনেকে সহ্য করতে না পারে, তার মানে কি 2 কালি গেল কিন্তু, তাই না? পৃথিবী গেল, পরকাল গেল, তাই কি না? তবে অবশ্যই এই ধরনের কাজ থেকে দূরে থাকতে হবে, তাই না? তুমি ধৈর্য ধারণ করলে, তোমার ক্যারিয়ার তৈরি করলে তুমি কিন্তু অনেক ভালো ভালো কি পাবা, অনেক ভালো ভালো ছেলে পাবো, অনেক ভালো ভালো মেয়ে পাবা। ও অনেক মেয়ে পাবা না, মানে একটা বা একটা, মানে অনেকের মধ্যে থেকে একটা, অনেক পালে তো আবার অনেক হয়ে যায়, তাই না? অনেকের মধ্যে থেকে চয়েস করতে পারবা, তোমার ক্যারিয়ার যদি ভালো হয়, তাই কি না? ক্যারিয়ার ভালো হলে তখন তুমি অনেকের মধ্যে থেকে একটা বেছে নিতে পারবা। বাড়িতে অন্ধকার হয়ে গেছে না, বৃষ্টি হবে, মেঘ হয়ে আছে, ঢাকাতে নাকি বৃষ্টি হচ্ছে? লাইট জ্বালার কারণে বাইরে বের হচ্ছে না, না এই আসলে এরকম হতে পারে। আচ্ছা হলে তো ভালো, বৃষ্টি হলে ভালো, গরম পড়ছে তাই। আচ্ছা তাহলে এটুকু হলো, এবার আমরা চলে আসি কার্ডিওভাস্কুলার রোগ সম্পর্কে জানি। যে কার্ডিওভাস্কুলার রোগ, ভাস্কুলার কেন বলা হচ্ছে, ভাস্কুলার মানে পরিবহন, তাই না? ভাস্কুলার মানে পরিবহন, কার্ডিও মানে হার্ট, হার্টের হৃদপেশিতে যে ধমনীগুলো শিরাগুলো আছে এগুলা কি পরিবহন করছে, তাই না? অক্সিজেন পুষ্টি পরিবহন করে। তো এই পরিবহন করার যে রক্তনালীগুলো আছে, পরিবহন করার যে রক্তনালীগুলো আছে সেইখানে যে রোগ হয় সেটা হলো কার্ডিওভাস্কুলার। ওই জায়গাতে যে রোগ হয়, অর্থাৎ হৃদপেশিতে যে পরিবহন করার রক্তনালীগুলো আছে সেই জায়গায় যদি কোনো রোগ হয় তাহলে সেটা হলো কার্ডিওভাস্কুলার রোগ। ভাস্কুলার মানে পরিবহন বোঝায়, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে অবশ্য বাংলাগুলো দিয়ে আছে কি কি রোগ হতে পারে, এগুলো একটু এমসিকিউ জন্য মনে রাখবা। যেমন দেখো করোনারি ধমনী রোগ বা করোনারি হৃদরোগ, আমরা জানি করোনারি মানে হলো আবরণ, হৃদপেশির বাইরের দিকে আবরণে এই রক্তনালীগুলো থাকে, এই জন্য এর নাম হলো আবরক রক্তনালী।
করোনারি ধমনী মানে হ্যাঁ, করোনারি ধমনী। করোনারি মানে হলো আবরক। করোনারি মানে হলো আবরক। যেহেতু আবরণে থাকে, হৃৎপিণ্ডে আবরণে থাকে, হৃৎপিণ্ডে আবরণে থাকে, তাই এর নাম আবরক রক্তনালী। হৃৎপিণ্ডে আবরণে থাকে। তারপরে হচ্ছে যে কার্ডিওমেগালি। দেখো এটা অবশ্য বলে দিয়েছে বাংলাটা। মেগাল, মেগাল কথাটার অর্থ বড় বোঝায়, হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়া। আসলে বড় হয়ে যায় কখন জানো? বড় হয়ে যায় যদি কারো হার্ট ফেলিওর রোগ থাকে। হ্যাঁ, হার্ট ফেলিওর রোগ মানে যে কারো ধরো রক্তের পরিমাণ খুব কম। হ্যাঁ, রক্ত হচ্ছে যে শরীরে রক্ত খুব কম আর কি, অ্যানিমিয়া থাকে যাতে, রক্ত, হ্যাঁ, রক্ত খুব কম। এই রক্ত খুব কম থাকলে যেটা হয় সেটা হলো যে শরীরে তো অক্সিজেন পৌঁছায় না ঠিক করে। যদি রক্ত কম হয় তাহলে হার্ট যে পাম্পিং করে, ওই পাম্পিং এ দেখা যায় কম রক্ত থাকলে প্রেশার বেশি হয় না, পা পর্যন্ত মাথা পর্যন্ত ঠিকভাবে যায় না, সব কোষ ঠিকভাবে অক্সিজেন পায় না। ব্রেন তখন চিন্তা করে সব দোষ হার্টের, হার্ট বোধহয় পাম্পিং ঠিকঠাক করছে না। তখন হার্টকে নির্দেশ দেয় তুমি জোরে জোরে পাম্প করো, তুমি ঠিকভাবে অক্সিজেন পাঠাচ্ছ না কেন, আমাকে কোষগুলা থেকে কিন্তু ইলেকট্রিক সিগন্যাল আসে ব্রেনে। হ্যাঁ, ওখানেও নিউরনের ব্যাপার স্যাপার আছে, নিউরন লাগানো আছে, তো কোষগুলা ব্রেনকে বলে, হেডকোয়ার্টারকে বলে আপনার যে যন্ত্র, হৃদযন্ত্র, সে কিন্তু ঠিক করে কি করছে না, আমাদেরকে অক্সিজেন দিচ্ছে না। তখন হার্টকে নির্দেশ দেয়, পেসমেকারকে নির্দেশ দেয় এই জোরে জোরে পাম্প কর, আমার কোষগুলা তো ঠিকভাবে অক্সিজেন পাচ্ছে না, বুঝছো? তখন ও জোরে জোরে পাম্প করতে থাকে। তাও যখন পায় না, তখন এবার লাংসকে বলে তুমি বোধহয় ঠিকভাবে অক্সিজেন নিচ্ছ না। তখন লাংস তখন জোরে জোরে পাম্পিং করে, তখন এদের কিন্তু এই হাঁপানিও হয়, মানে কি শ্বাসকষ্ট হয়। হার্টকে যখন বারবার নির্দেশ দেয় তখন হার্ট চিন্তা করে আমি বোধহয় ছোট, সেজন্য পাম্প করতে পারছি না, তাহলে আমি একটু বড় হয়ে যাই। তখন ব্রেনই হার্টকে তখন বড় বানায় ফেলে। তখন এটাই হলো কার্ডিওমেগালি। হার্ট বড় হলো কেন? ও চিন্তা করলো আমি যদি বড় হই তাহলে আমি জোরে জোরে পাম্প করতে পারবো, তাহলে বোধহয় রক্ত সব জায়গায় ঠিক করে পৌঁছাবে। কিন্তু তাহলে পৌঁছাবেই না, কারণ হ্যাঁ? বড় হয়ে যাচ্ছে, আয়তন বেশি হয়ে যাচ্ছে। না, শক্তি বেশি পাবে, পেশিগুলো বেশি হয়ে যায়, পেশিগুলো বড় হয়ে যায়, পেশিগুলো বেশি হয়ে যায়। হ্যাঁ, রক্তের লেভেল 5 নিচে নেমে গেলে তখন মারা যায়। হ্যাঁ, তারপর মারা যাবে। স্যার, পেশিগুলো বড় হয়ে যায় মানে নাকি বেশি প্রসারিত হয়? ও, মানে পেশিগুলো বড় হয়ে যায়, পেশি বড় হলে হার্টও বড় হয়ে যায়, পেশি বড় হলে হার্টও বড় হয়ে যায়। পেশি বড় হলে তোমার ধরো বড় হয়েছে, একটা ছোট জিনিস ধরো এটুকু এটুকু করছিল, বড় জিনিস তো আরো বেশি বেশি করতে পারবে। তো বেশি বেশি করানোর জন্য তখন কার্ডিওমেগালি হয়ে যায়। ভালভ হার্ট ডিজিজ মানে কি, ভালভের সমস্যা, ভালভ দেখা যাচ্ছে যে ছোট, হ্যাঁ, বা ঠিকভাবে কাজ করতে না, এটা হলো এই আর কি। তারপরে কনজেনিটাল মানে জন্মগত। হ্যাঁ, জেনিটাল মানে জন্মগত, হ্যাঁ, জেনেটিক্স, সেখান থেকে কনজেনিটাল হার্ট ডিজিজ। হ্যাঁ, হার্ট মানে তো হার্ট, ডিজিজ মানে তো রোগ, জানোই। তারপরে পেরিকার্ডাইটিস মানে কি, পেরিকার্ডিয়ামি, হৃৎপিণ্ডের যে বাইরে পাতলা আবরণ আছে সেইখানে যদি হয়। তারপর হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি মানে হৃৎপিণ্ডির রোগ, হৃৎপিণ্ডির মধ্যে যদি কোনো রোগ হয়, অর্থাৎ হলো ইনফেকশন হতে পারে ব্যাকটেরিয়া দ্বারা, ভাইরাস দ্বারা, সেই ক্ষেত্রে যদি রোগ হয় তাহলে রিউমেটিক রিউমেটিক মানে বাতজ্বর বলা হয়। হ্যাঁ, রিউমেটিক হলো বাতজ্বর। বাতজ্বরে কি হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, জ্বর হয়, এইসব, এই আর কি। তবে এখানে একটা জ্ঞানমূলক কোশ্চেন আমরা পড়ে রাখবো, করোনারি হৃদরোগ কাকে বলে? করোনারি হৃদরোগ হৃৎপিণ্ড রক্ত সরবরাহকারী করোনারি ধমনী সংক্রান্ত ফলে হৃৎপিণ্ডে পুষ্টি অক্সিজেন বাধাপ্রাপ্ত হলে সেই অবস্থায় সৃষ্টি হয় করোনারি হৃদরোগ। ইস্কিমিয়া কি, এটা মনে রাখবো। ইস্কিমিয়ার বাংলা অর্থই হলো রক্ত অল্পতা, অর্থাৎ হলো করোনারি হৃদরোগের অপর নাম হলো ইস্কিমিয়া। ইস্কিমিয়া মানে রক্ত অল্পতা, অর্থাৎ হলো রক্ত ঠিকভাবে হৃৎপিণ্ডে যায় না, এটাই হলো ইস্কিমিয়া। ইস্কিমিয়া মানে রক্ত অল্পতা, অর্থাৎ রক্ত ঠিকভাবে হৃৎপিণ্ডে যায় না, ঠিকভাবে যাচ্ছে না, এটা হলো ইস্কিমিয়া। তারপরে দেখো আরেকটা বোল্ড করা অক্ষর আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি? হ্যাঁ, স্ক্লেরোসিস মানে স্ক্লেরেন মানে কি, শক্ত, স্ক্লেরেন মানে শক্ত। মনে রাখবে অ্যাথেরোমা মানে, অ্যাথেরোমা মানে এই বলতে অ্যাওটা, হ্যাঁ, ধমনী, আর রোমা মানে হলো পিণ্ড, রোমা মানে হলো পিণ্ড। অর্থাৎ যখন কোনো এক জায়গায় রক্তনালীর ভিতরে পিণ্ড হয়, চর্বির পিণ্ড জমে, তখন সেটা অ্যাথেরোমা
পিণ্ড, এবং এই পিণ্ডটা জমলে কি হয়, রক্তনালী একটু স্ফীত হয়, পিণ্ড হলো অ্যাওর্টার মধ্যে। এখন এই পিণ্ড চর্বির মধ্যে যদি ক্যালসিয়াম আয়ন আর প্রোটিন যুক্ত হয়ে যায়, তখন এটা হয়ে যায় স্ক্লেরেন। স্ক্লেরেন মানে শক্ত, স্ক্লেরেন মানে শক্ত, স্ক্লেরেন মানে হলো শক্ত, স্ক্লেরেন মানে শক্ত, মানে শক্ত হয়ে যায়। এই তিনটে একত্রিত হলে শক্ত হয়ে যায়। চর্বির কাজ হলো সে হচ্ছে ক্যালসিয়ামকে আকর্ষণ করে, ক্যালসিয়াম চর্বি পেলে তার মধ্যে বসে পড়ে। আর ক্যালসিয়াম কি শক্ত করে না, আমাদের দাঁত যেমন হাড় হুড্ডি, ক্যালসিয়ামের কাজ কি শক্ত করা, তাই না? তার সাথে প্রোটিন সবকিছু মিলে কি হয়ে যায়, শক্ত হয়ে যায়। এই শক্ত হয়ে যাওয়াকেই বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। শক্ত হয়ে যাওয়াকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে? নরম অবস্থায় অ্যাথেরোমা, নরম অবস্থায় কেবল চর্বি জমছে, এটা নরম অবস্থা, কেবল চর্বি জমছে। কিন্তু যখনই শক্ত হয়ে যায় তখনই বিপদ। শক্ত হয়ে একবারে প্লাক তৈরি করে, প্লাক মানে সিপির মতো বন্ধ করে দেয়। দেখো পরে আছে প্লাক, প্লাক মানে সিপি যেমন বন্ধ করে দেয় না, সেরকম বন্ধ করে দেয় রাস্তায়, একবার রাস্তা ব্লক, বন্ধ, পুরোপুরি বন্ধ, একবারে বন্ধ করে দিচ্ছে। প্রথমে একটু একটু জমছে, এটা অ্যাথেরোমা, আর একবারে বন্ধ, একবারে প্লাক শক্ত হয়ে গেছে সিপির মতো, তখন আর রক্ত যাবে না। এরকম যদি বন্ধ হয়ে যায় তখন এটা হার্ট অ্যাটাক হয়ে যায়, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। সামনে পড়বো আমরা। এবার দেখো অ্যানজাইনা, এই একটা রোগ আমরা শেষ করবো আজকে। অ্যানজাইনার সরল বাংলা অর্থ হচ্ছে রক্তনালী প্রদাহ। অ্যানজাইনার সরল বাংলা অর্থ রক্তনালী প্রদাহ, মানে রক্তনালীতে যে ব্যথা সৃষ্টি হয় সেটাই অ্যানজাইনার সরল বাংলা হলো রক্তনালী প্রদাহ। আর অ্যানজাইনা পেক্টোরিস কথাটা আসছে, পেক্টাস মানে বুক, পেক্টাস মানে বুক, পেক্টাস মানে হলো বুক, তার মানে বুকে ব্যথা। তার মানে রক্তনালীর মধ্যে, হৃৎপিণ্ডের রক্তনালীতে, হৃৎপেশিতে যে রক্তনালী থাকে, থাকার কারণে সেখানে যদি সমস্যা হয় তাহলে বুকে ব্যথা হয়। এই জন্য এর নাম হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস, বুকে ব্যথা। এখন দেখো অ্যানজাইনা 3 রকমের হয়। পরীক্ষা যদিও এই 3 প্রকারটা আসে না, কিন্তু এমসিকিউর জন্য আমরা পড়বো। যে দেখো অ্যানজাইনা নিয়ে বোর্ড পরীক্ষায় বেশ কয়েকবার সৃজনশীল কোশ্চেন আসছে। হ্যাঁ, যেমন আসছে, শুধু হচ্ছে এটুকু আসছে যে অ্যানজাইনা পেক্টোরিস কাকে বলে। এটা হলো ঢাকা বোর্ড 21 সালে কয়ের জন্য আসছে, চট্টগ্রাম বোর্ড 22 সালে কয়ের জন্য আসছে, তারপরে রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড 23 সালে কয়ের জন্য আসছে। শুধু এইটুকু, অ্যানজাইনা পেক্টোরিস কাকে বলে। রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড 23 সাল কয়ের জন্য আসছে। এছাড়া দেখো কুমিল্লা বোর্ড 21 সালে আসছে, কুমিল্লা বোর্ড 21 সালে অবশ্য অ্যানজাইনার কারণ আসছে, কুমিল্লা বোর্ড 21 সালে অ্যানজাইনার কারণ। তারপর হলো ময়মনসিংহ বোর্ড 21 সালে গয়ের জন্য আসছে, সেটা হচ্ছে লক্ষণ আর কারণ একসাথে। তারপরে প্রতিকার আসছে ময়মনসিংহ 21 সালে ঘয়ের জন্য, প্রতিকার আসছে ময়মনসিংহ 21 সালে ঘয়ের জন্য, ময়মনসিংহ 21 সালে ঘয়ের জন্য আসছে। দেখতে পারলা কি? আমি তো আবার একটু তাড়াতাড়ি বললাম। হ্যাঁ, লক্ষণটা ময়মনসিংহ 21 সাল ঘয়ের জন্য, মানে 4 মার্কের জন্য। হ্যাঁ, আর সংজ্ঞাটাও অনেকবার আসছে, কাজে এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো অ্যানজাইনা 3 রকমের, এটা কখনো আসেনি, এমসিকিউর জন্য পড়তে হবে। স্থির অ্যানজাইনা, স্থির অ্যানজাইনা হলো বুকের ব্যথা অনুভূত হয় কেবল পরিশ্রম করলে, মানে কি স্থির অবস্থায় ব্যথা হয় না, পরিশ্রম করলে ব্যথা হয়। কেন হয়? আমরা জানি পরিশ্রম করলে আমাদের হার্টবিট জোরে চলে, তাই না? তখন বেশি বেশি আমাদের অক্সিজেন দরকার হয়। হ্যাঁ, এই জন্য হার্টবিট তখন জোরে জোরে চলে। তো হার্টবিট জোরে চললে তো রক্ত জোরে জোরে চলবে, তাহলে রক্ত যখন জোরে চলবে তখন রক্তের জোরে চললে কি হবে, এগুলো জায়গাতে বন্ধ হয়ে আছে, কিছুটা চর্বি জমে আছে, এগুলোতে বাড়ি খাবে, তখন ব্যথা করবে। এখানে ঠান্ডা লাগছে। তো তখন কি হবে, তখন হচ্ছে যে চর্বি জমে আছে 50% থেকে 70%, তখন হচ্ছে তুমি যদি পরিশ্রম করো তাহলে রক্ত জোরে চলতে গেলে এইসব জায়গায় বাড়ি খাবে, বাড়ি খেলে তখন ব্যথা অনুভব হবে। তার মানে কি, স্থির অবস্থায় তো রক্ত জোরে চলছে না, তোমার কোনো ব্যথা হবে না, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় যে স্থির অ্যানজাইনা।
অস্থির বলতে তার মানে কি, যখন তুমি পরিশ্রম করবা বিশ্রামের সময় বুকের ব্যথা অনুভূত হলে তাকে তো অস্থির, মানে বিশ্রাম নিচ্ছ তাও ব্যথা, পরিশ্রম করছো তাও ব্যথা, মানে বিশ্রাম অবস্থায় ব্যথা, পরিশ্রম অবস্থায়, এটা হলো বেশি খারাপ। বিশ্রামের সময় ব্যথা পাবে। হ্যাঁ, বিশ্রামের সময় ব্যথা এই কারণে তোমার এত বেশি, যেমন 70% যদি জমে যায়, 70% জমে গেলে বিশ্রাম অবস্থাতেও ব্যথা হবে। কেন হবে? কারণ রক্ত যেটুকি চলুক, হ্যাঁ, তাতেই তো বাড়ি খাবে, কারণ বেশি জমে গেছে, বেশি জমে গেছে না, তাহলে বেশি জমে গেলে 70% পার হলে তুমি যদি স্থির অবস্থায় থাকো তাও 50 থেকে 70% এর মধ্যে যদি থাকে, তাহলে শুধুমাত্র পরিশ্রম করলে অথবা ওই যে দুঃখ কষ্টে ভুগলে, হ্যাঁ, তখন তোমার হলে ব্যথা করবে, যদি মানে 70-এর নিচে থাকে তাহলে আর কি। হ্যাঁ, আর যদি হচ্ছে 70% পার হয়ে যায়, তুমি স্থির থাকো অস্থির থাকো, সবসময় ব্যথা হতে পারে। ঠিক আছে, এটা আর কি। হ্যাঁ, তো তাহলে হচ্ছে যে এটার কাজ হচ্ছে যে স্থির বা অস্থির যাই হোক না কেন, আরেকটা পাওয়া গেছে, সেটা হলো নতুন, সেটা হলো পিনজমেটাল বা পরিবর্তনশীল। পিনজমেটাল কিন্তু একজন বিজ্ঞানীর নাম, আমেরিকান একজন বিজ্ঞানী, যার নাম মাইরন পিনজমেটাল। পুরো নাম হলো মাইরন পিনজমেটাল। এটা হলো একজন আমেরিকান বিজ্ঞানী। মাইরন পিনজমেটাল হলো একজন আমেরিকান বিজ্ঞানী। তিনি প্রথম এটা আবিষ্কার করেন। তিনি দেখেন যে মানুষ হচ্ছে শীতকালে অনেক সময় ব্যথা অনুভব করে, পরিশ্রম না করলেও ব্যথা অনুভব করে শীতকালে। হ্যাঁ, বা ঘুমায় আছে, অনেক সময় ঘুমায় থাকলে স্থির বেশি থাকে, তো তখনও তার হচ্ছে যে একটু ঠান্ডা লাগার ভাব হয়, হ্যাঁ, বেশি স্থির থাকার কারণে। তাহলে ঘুমের মধ্যে ব্যথা এবং শীতকালে ব্যথা। শীতকালে কেন ব্যথা? কারণ শীতকালে যেটা হয়, আমাদের তাপকে ধরে রাখার জন্য আমাদের রক্তনালী এমনি সংকুচিত হয়ে যায়। আমাদের রক্তনালী শীতকালে কি হয়, তাপ যেন ধরে রাখতে পারে, তাই না, বের হয়ে না যায়। তো রক্তনালী সংকুচিত হলে তাপ ধরে রাখবে, শীত লাগছে তাই কি না? তখন যেই সংকুচিত হতে যায়, তাহলে কি তখন ওর মধ্যে দিয়ে রক্ত যেতে বেশি বাধা পাবে না, তার মানে কি শীতকালে ব্যথা। ওই শীতকালে বলেছে লোম খুব দাঁড়া যায়, কারণ এই চামড়াগুলো তখন সংকুচিত হয়ে যায়, তখন দাঁড়া যায়, বুঝতে পারছো? তো তার মানে এইটা হলো ওই বৈজ্ঞানিক আবিষ্কার করেন যে না, শীতকালে ব্যথা হতে পারে, ঘুমায় থাকলে ব্যথা হয়, ঘুমায় থাকলে বেশি রেস্টে থাকার কারণে একটু ঠান্ডা ভাব লাগে, সেই সময় এই কারণে ব্যথা হয়। এটা উনি আবিষ্কার করছেন। তো এই জন্য এর নাম হলো পিনজমেটাল, তার নাম অনুযায়ী হয়েছে মাইরন পিনজমেটাল। এই তাহলে অ্যানজাইনার কারণ হিসেবে কারণগুলো কি আছে আমি একটু সংক্ষেপে বলি। যে কারণ বলতে যে যখন রক্ত চলাচল ঠিকভাবে হবে না, বাধা পাবে, ব্যথা কেন হয়? বাধা পেলে হয় কি, যে এখানে যে পেশিগুলো আছে, পেশি আছে, হ্যাঁ, তো রক্ত যদি ঠিকভাবে না যায়, বাধা পাওয়ার কারণে অল্প অল্প রক্ত যায়, চোয়ায় রক্ত যায়, তাহলে এখানকার সব পেশি কিন্তু অক্সিজেন পাবে না। যখন অক্সিজেন পাবে না, তখন হবে কি, সে নিজে টিকে থাকার কারণে অবাধ শ্বসন চালাবে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতেই অক্সিজেন লাগে, তাই না? শ্বসন ঘটাতে গেলে মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন লাগে না, কেফ চক্র আর ইলেকট্রন ট্রান্সফার যে সিস্টেম। তো এখন অক্সিজেন নাই, তখন বাধ্য হয়ে সে অবাধ শ্বসন চালাবে, আদি কোষের মতো। অবাধ শ্বসন চালালে প্রাণী কোষে যেটা হয়, ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। আর ওই অ্যাসিড মানে কি, জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দেয়। ওই অ্যাসিডগুলো হৃদপেশিকে একবারে মনে করো পুরাতে শুরু করে, ওই জন্য একটা জ্বালা ভাব। তবে এই ব্যথাটা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, তারপরে ঠিক হয়। কেন? ব্রেন একাই তখন রক্তনালীকে আবার প্রসারিত করে ফেলে সাময়িক সময়ের জন্য, শরীরকে ঠিক রাখার জন্য আর কি। ব্রেনের ক্ষমতা আছে এটা করার, এই জন্য 5 থেকে 30 মিনিট পরে আবার ব্যথা ঠিক হবে। কিন্তু ব্যথা একবার শুরু হলে 5 থেকে 30 মিনিট ধরে থাকবে, তার এই কষ্ট তার হতেই থাকবে, এবং বমি ভাব হবে, চোয়ালে ব্যথা হবে, হাতে ব্যথা হবে, পিঠেও ব্যথা হতে পারে, কারণ বুক এই বরাবর, তাই পিঠেও ব্যথা হবে। বুকে ব্যথা কোথা থেকে হচ্ছে এটা ঠিক ধরতে পারবে না। হার্ট অ্যাটাক আর অ্যানজাইনার মেইন পার্থক্য হলো, হার্ট অ্যাটাক হলে বমি হবে নিশ্চিত, অ্যানজাইনা হলে বমি ভাব হবে, তবে বমি হবে না, আরো কষ্ট, তাই না? আর এটা কেন হয়? ভ্যাগাস স্নায়ুর কারণে এটা হয়। ভ্যাগাস স্নায়ু যেহেতু পাকস্থলীতেও আছে, তো যখন ভ্যাগাস স্নায়ুতেও এই সিগন্যালটা আসে, তখন ভ্যাগাস স্নায়ু তখন অস্বাভাবিক কোনো সিগন্যাল পাওয়ার কারণে ও তখন পরিপাক, মনে করো আমার বোধহয় পরিপাকতন্ত্রের সমস্যা, এই খাদ্যবারের সমস্যা, এটা বের করে দিই, তখন উদর পেশিকে সংকুচিত করে খুব জোরের উপরে, তখন ওই হয়ে যায়, বমি ভাব আসে, সংকুচিত করতে থাকে। আর হার্ট অ্যাটাক হলে ও মনে করে যে সত্যিই বোধহয় পেটেরই সমস্যা আমার,
এইগুলোর জন্য বোধহয় আমার সিগন্যাল আসছে, তখন ও করে কি পেটের খাবার বের করতে হবে। তখন হচ্ছে দেখবে যে বমি হওয়ার আগে যেটা হয়, আগে মুখে কিন্তু কিছু লালার মতো তৈরি হয় না, এই লালা কিন্তু ব্রেন তৈরি করে। কেন করে? কারণ বমিটা প্রচুর অ্যাসিডিক বমি, ওর মধ্যে পাকস্থলী হাইড্রোলিক অ্যাসিড আছে না, প্রচুর অ্যাসিডিক। দাঁতে যদি ওই অ্যাসিড লাগে তাহলে তোমার দাঁত নষ্ট হয়ে যাবে। ওই জন্য আল্লাহটা সেভ করার জন্য প্রথমে লালা দিয়ে এটাকে ভরে দেয় সুন্দর করে। কত চিন্তা করছো আল্লাহর সৃষ্টির কি ইয়ে, ভরে দেয় যাতে করে তোমার দাঁতটা সেভ হয়, তারপরে বমিটা আসে, তাই না? আল্লাহ তো চাইলে গহস্য পাঠাতে পারতো এদিক দিয়ে, সেটা কিন্তু পাঠায় না। গহস্য মানে বুঝছো তো? না বুঝলি? বুঝি আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এটা একটা খাবারটাই আসে, তাই না? এই আর কি। তাহলে হচ্ছে যে যেটা কারণ বললাম, লক্ষণটাও কিন্তু বলে ফেললাম, প্রতিকারও আশা করি একা একাই পারবা। এইটুকু পর্যন্ত করা থাকলেও পরের দিন করা ধরবো। আগামী দিন কিন্তু বাকি রোগগুলো খুব সময় লাগবে না, বাকিগুলো আগামী দিনে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, খালি মূল কথা বললে তোমরা বুঝে ফেলবা, কঠিন না আর কি। হ্যাঁ, পারলে পরেরটা একটু দেখে আসো।